ইতি চোখ ভর্তি করে উপর নিচে কাজল দিয়েছে, ঠোঁটে কালো লিপস্টিক দিয়েছে, গাল দুটো লাল করেছে। যে কেউ এই ইতিকে দেখলে ভয়ে আটকে উঠবে। অ্যালবামের ক্ষেত্রেও তাই। অ্যালবামকে ভয় দেখানোর জন্যই এই কাজ। অ্যালবাম চিৎকার করে বিছানা থেকে ছিটকে দূরে সরে গিয়েছে। ইতি অ্যালবামের দিকে এগিয়ে ভুতুড়ে কণ্ঠে বলে, কি রে, বাসর করবি? বাসর? হ্যাঁ, খুব শখ না? আর শখ মিটিয়ে দেবো ভালো করে। অ্যালবাম এবার বেশ বুঝলো যে এটা ইতি, তাই নিজেকে অনেকটা শান্ত করলো, কিন্তু শ্বাস প্রশ্বাস জোরে জোরে ছাড়তে লাগলো। অ্যালবাম উঠে দাঁড়িয়ে ঘুরে ইতির দিকে আসলো। ইতির পা ধরে এক টান মেরে নিচের দিকে এনে ইতিকে দাঁড় করালো নিজের সামনে। ইতির ওড়নাখানা নিজ হাতে নিয়েই ইতির ঠোঁটের কালো লিপস্টিকগুলো ঘষে ঘষে তুলতে লাগলো অ্যালবাম। ইতি বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। কিছু বুঝে ওঠার আগে অ্যালবামের নিজ ওষ্ঠ চেপে ধরল ইতির ঠোঁট চোরায়। ধীরে ধীরে গাঢ় হলো সেই চুমু। ইতির শরীর অবশ হয়ে গেছে। অ্যালবামের ক্রোধ যে সেই ঠোঁটে প্রতিফলিত হচ্ছে তা বুঝতে বাকি রইল না ইতির। এমন কামড়ে ইতির অসহ্যতা বেড়ে গেল। নিজেকে ছাড়ানোর অনেক প্রচেষ্টা চালালো, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ। এই পর্যায়ে ইতির এমন নড়াচড়ায় অ্যালবাম তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। ইতির হাতে থাকা ছুরিটা অনেক কষ্টে অ্যালবামের গলায় বসালো। অ্যালবাম তার গলায় ধারালো কিছু দেখে ইতির ঠোঁট ছেড়ে দিল। হাঁটুতে ভর করে শ্বাস নিতে লাগলো ইতি। ওড়না দিয়ে ঠোঁটটাকে জোরে জোরে মুছতে লাগলো, বলতে লাগলো, ওয়াক্থু, কি বাজেছি। প্রবল রাগ নিয়ে অ্যালবামের কাছে ধেয়ে এসে বলতে লাগলো, আপনাকে তো, এই বলে পুনরায় আবার অ্যালবামের গলায় ছুরি ধরে বলে, আপনার এত বড় সাহস, আমার পারমিশন ছাড়া এমনটা করলেন আপনি, তাও আবার লিপ টু লিপ, আবার রক্ত বের করে দিয়েছেন। আজ তো মেরেই ফেলবো আমি আপনাকে। অ্যালবাম এক হাত ইতির ঠোঁটে রেখে নাড়াতে নাড়াতে বলে, কামড়ের ফলে বেশি পিঙ্ক লাগছে তোর ঠোঁট জোড়া। যদি চাস যে এর থেকেও খারাপ কিছু না হোক, তবে আমাকে জ্বালাতে আসিস না। নিধির কানে কানে ফিসফিস করে বিতি বলে গেছে, বিড়াল মারার সাথে সাথে তোকেও মারবে আদ্র ভাই, সাবধানে থাকিস। কি ভয়ঙ্কর কথা। এ কথা শোনার পর থেকে বেচারি খাটের উপর জড়সড় হয়ে বসে তার সামনে থাকা বিড়ালের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আদ্রনীতির এমন ভীতু চেহারা দেখে নিধির পাশে বসে তার হাতটা ধরে বলে, আরে ওকে। আদ্রের দিকে তাকানোর সাহস পাচ্ছে না নিধি। লজ্জায় মেয়ে লাল হয়ে যাচ্ছে বারবার। আদ্র নিধির ঘোমটাটা তুলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তা দেখল। আদ্রর মনে হলো এই মেয়েকে একটু টাচ করা মানেই লজ্জাবতীর মতো নিজেকে নুয়ে নেওয়া। আদ্র নিজের মুখটা নিধির ঘোমটার ভিতরে ঢুকিয়ে নিল। নিধি বরফের ন্যায় জমে গেল যেন। আদ্রের নিঃশ্বাস চোখে মুখে উপচে পড়ছে। নিধির বুকের ভিতরটা ধ্রিম ধ্রিম করে বাজছে। নিধির চোখ বন্ধ করে নিল। তা দেখে আদ্র বলে, চোখ বন্ধ করে সায় দিচ্ছ? লজ্জায় চোখ খিচে বন্ধ করলো নিধি। আদ্র ফের বলে, 18+ কাজকর্মে নিয়োজিত হতে বলছো? তোমার বয়স কিন্তু 18 আপ। সো আমি ইতিবিতির কাছে যাব। নিধির এমন কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না আদ্র। মুখে অসহায়ত্ব নেমে এলো আদ্রের। তাদের কাছে কেন যাবে তুমি? ওদেরকে ছাড়া ঘুমাতে পারবো না। আমি কিভাবে ঘুমাবো তবে? আমি জানি না। ইতিবিথি ঘুমিয়ে পড়েছে, চলো আমরাও ঘুমিয়ে পড়ি। উম, বলছি কিছু করব না। কিছু একটা মনে হতে আদ্র ফের বলে, 1 মিনিট। এই বলে পাঞ্জাবির পকেট থেকে চকচকে বক্স বের করে নিধির হাতে দিতে দিতে বলে, তোমার জন্য এটা, নিজের টাকায় কেনা। নিধি হাতে নিয়ে খুলে দেখলো ডায়মন্ডের রিং। আদ্র সেটি নিধির অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে বলে, বিয়ের প্রমাণ এটা, খুলবে না কিন্তু। নিধি মাথা নেড়ে হ্যাঁ বলল। আদ্র ফের নিজের পকেট থেকে পেপারে মোড়ানো টাকা বের করে নিধির হাতে দিয়ে বলে, এই নাও তোমার দেনমোহরের 5,01,000 টাকা। আদ্র নিজের সামর্থ্য মতো দেনমোহর বেঁধেছে। এতে কেউ তাকে বাধাও দেয়নি। সে দেনমোহর পরিশোধ করে বউয়ের কাছে যাবে, এটাই তার বহু আগে থেকে ভেবে রেখেছিল। আমি এত টাকা দিয়ে কি করব? তোমার ইচ্ছে, যা খুশি করতে পারো। আচ্ছা, আমি এখন যাই তাহলে। যাবে মানে? কোথায় যাবে? বিধি ইতির কাছে। ইতি ও আলবানের রুমে? ও আসবে ফের, তাই আমিও যাই। এবার আদ্রের বেশ রাগ হতে লাগলো। এসব কি বলছো নিধি? প্রসঙ্গ পাল্টে নিধি বলে, বিড়ালটাকে মারবেন না, হ্যাঁ? খুব কিউট দেখতে বিড়ালটা। তুমি না থাকলে বিড়াল মেরে করবোটা কি?
যখন আদ্র ভাই ছিলেন তখনই ভালো ছিলেন, বিয়ে না করে ভালো ছিল। তখন প্রেম প্রেম পেত খুব। এখন আমার ভয় করছে, শরীর কাঁপছে, বুক তুপুক করছে, খুব অসুস্থ লাগছে। আমি এখানে থাকবো না, আমি ইতিবিধির কাছে যাব। এসব ভয়ঙ্কর বাসর, ভয়ঙ্কর রাত, আমি নাই এইসবে। আদ্রের চোখ বড় বড় হয়ে গেল। নিধি, আমি তোমার হাজবেন্ড, ভুলে গেলে? ওই জন্যই তো ভয় লাগছে, আমার যেতে দিন। হোয়াট রাবিশ! বিয়ে কি জন্য করলাম তবে? বউকে ধরে ঘুমাবো বলো নাকি? কি সমস্যা হচ্ছে বলো তোমার? আমার ছোঁয়া খারাপ লাগছে তোমার? নিধি মাথা নাড়িয়ে না বলল। আদ্র নিধির থেকে দূরে সরে গিয়ে বলে, এই দেখো, দূরে সরে আসছি। কি হয়েছে বলো, কি সমস্যা? আমি ইতিবিধিকে ছাড়া ঘুমাতে পারবো না, তাদের মিস করছি, আমি ওদের কাছে যাব। আমি আদ্র হতবাক হয়ে হা করে নিধির পানে চেয়েই রইল। 5 মিনিটও হয়নি বিতি ইতি চলে গেছে, তাতেই তাদের মিস করার ব্যাপারটা বুঝলো না আদ্র। আদ্রের ইচ্ছে হলো নিজের মাথায় নিজেই মেরে জ্ঞান হারাতে। বউ তার অবস্থা, ওই যা একটু বাচ্চামো স্বভাব, তাও সেটা আদ্রর কাছে। কিন্তু এখন এটাকে আদ্র কি বলে আখ্যা দিবে মাথায় আসলো না। মাথা আপাতত হ্যাং হয়ে রইল। আদ্র জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মজা করছো? না, আমি ইতিবিধির কাছেই যাব। তো আমায় বিয়ে করলে কেন? ভালোবাসি তাই। আমিও তো ভালোবাসি। তাই তো দুজন দুজনকে বিয়ে করলাম, আপনাকে আমার করে নিলাম। এখন বিয়ে শেষে তাই আমি ইতিবিধির কাছে যাই, আপনি থাকেন। এই বলে নিধি বিছানা ছেড়ে নামলো। আদ্র তড়িৎ বেগে বিছানা থেকে নেমে নিধির হাত ধরে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলে, ভিতরে আগুন জ্বালিয়ে না নিভিয়ে চলে গেলে ভালো হবে না কিন্তু। বেচারি নিধি এসব থেকে কোনো রকমে পালাতে চাইছে, কিন্তু মোটেও পারছে না সেটা। এটা সত্য যে সে ইতিবিতিকে ছাড়া ঘুমাতে পারবে না। এদিকে আদ্রের মনোভাব নিধিকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। নিধির এমন নার্ভাস হওয়ার কারণ কি, সেটা তার কাছেও ক্লিয়ার না। তাকে যে এই রুম থেকে চলে যেতে হবে এটুকুই শুধু জানা আছে নিধির। তার পক্ষে এত কাঁপাকাঁপি আর অস্বস্তি নিয়ে এখানে থাকা সম্ভব নয়। আদ্রর এমন শক্ত করে জড়িয়ে রাখাতে নিধির বরফের ন্যায় জমে গেল। আদ্র অসহায় কণ্ঠে ফের বলে, এমন করছো কেন বউ? নিধি ঢোকের পর ঢোকেলতে লাগলো। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে অন্য পাশে গেল। আদ্র দৌড়ে নিধিকে ধরতে গেল। নিধি আদ্রকে ধরা না দিয়ে দৌড়ে বিছানায় উঠল। আদ্র দৌড়ে বিছানায় উঠল। নিধির আবার অন্যদিকে দৌড় দিল। 5 মিনিটের মতো তাদের এমন দৌড়াদৌড়ি চলতে লাগলো। আদ্র নিধিকে বারবার থামতে বলছে, কিন্তু সে কিছুতেই থামছে না। আদ্র বিছানার উপর দাঁড়িয়ে নিধিকে বলল, নিধি থামো বলছি, আর দৌড়তে পারছি না। আমাকে ইতিবিধির কাছে যেতে দিন তাহলে। আদ্র এবার সত্যি খেপে গেল। রাগের রোষে পা দাপাতে লাগলো বিছানার উপরে। এত জোরে পা দাপালো যে খাটের 3 দিকের 3 স্ক্রু ছিটকে পড়ল। সেগুলো ঢিলেভাবে লাগানো ছিল। ব্যাস, খাট ভেঙে ধপাস করে পড়ে গেল আদ্র। অনেক জোরে বিকট শব্দ হলো। আদ্র চিত হয়ে পড়ল। মাথায় একটি কাঠ বেশ জোরেই লাগলো। আদ্র এক হাত মাথার পেছনে দিয়েই দেখলো রক্ত। নিধির দিকে তাকালো আদ্র। কিছুক্ষণ তাকিয়ে জ্ঞান হারালো সেখানে। তাদের ঘরের দরজার ওপাশে দাঁড়িয়ে কান পেতে আছে বিতি, নিঝুম, পিকি, মহিন। এত জোরে শব্দ হওয়াতে পিকি বলে, এত জোরে শব্দ হলো কেন? সাবাস আদ্র ভাই, সাবাস। নিধি, এই না হলে আমার বোন। কেন? কারণ তারা বিরান মেরেছে। ও, নিধি তার সামনে এমনভাবে খাট ও আদ্রের এভাবে জ্ঞান হারানো দেখে হকচকি উঠল। দৌড়ে আদ্রের কাছে গেল। আদ্রের মাথায় রক্ত দেখে নিধি কান্না করতে লাগলো। জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, ওরে আল্লাহ, ওরে মায়, ওরে বাবা, বেটি ইতি মুহিন নিজম, কোথায় তোরা? দেখে যা কি হয়ে গেল রে। দরজার ওপাশে কান পেতে থাকা কোবরার দল হকচকে উঠল। বিতি হকচকিয়ে বলতে লাগলো, নিধি, কি হয়েছে তোর, কি হয়েছে? নিধি আদ্রকে নিজের ওরুতে নিয়ে আরো জোরে চিৎকার করে বলতে লাগলো। আমার সব শেষ হয়ে গেল রে বিথি। বিধি অধৈর্য হয়ে কিছু একটা ভেবে বলে, বিড়ালকে তোরা মারছিস নাকি বিড়াল তোদের মেরেছে, কোনটা? ওরে সব গেল রে আল্লাহ। নিধির গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এবার বিতি রাগ দেখিয়ে বলে, প্যানপ্যানারি বন্ধ করে দরজা খুল। নিধি তখনই হুঁশ আসলো যে আসলেই তো দরজা বন্ধ। সেখানে থাকা ভাঙা কাঠটাকে সরিয়ে দিয়ে আদ্রকে শুইয়ে দিয়ে দরজা খুলে দিল নিধি।
হুড়মুড়িয়ে প্রবেশ করলো সবাই। তাদের সামনে ভাঙা খাট দেখে হা হয়ে চেয়ে রইল সেদিকে। মুহিন অবাক হয়ে বলে, বিড়াল মারতে গিয়ে খাটও ভেঙে ফেললি নিধি আপু। ওরে মাথা মোটা দল, আমার স্বামী আজও খাট ভেঙে পড়ে গেছে। কেউ ডাক্তার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর, সবাইকে ডাক। নিধির এই কথা শুনে সবাই চারজনই একসাথেই বলে, কি? অবশ্য এটা সিরিয়াস কিছু, এতে মোটেও হাসির কিচ্ছু নেই, কিন্তু তাও বিতির প্রচুর হাসি পাচ্ছে। নিজেকে বোঝালো এখন হাসা যাবে না, সেই অনুযায়ী ওড়না দিয়ে মুখ চেপে ধরলো। নিধি আদ্রের কাছে গিয়ে আহাজারি করে বলতে লাগলো, স্বামী গো, উঠে পড়ো গো, আমি আর দৌড়বো না। এই বলে কাঁদতে লাগলো নিধি। নিধির এমন চিৎকারে এক এক করে বাড়ির সবাই এলেন। আলিফা বেগম ছেলের এমন অবস্থা দেখে ছেলের পাশে বসে কান্না করতে লাগলেন। সেখানে উপস্থিত থাকা সকলেই এমন খাট ভাঙা দেখে বেশ অস্বস্তিতে পড়ল। অনেকে অনেক কিছুই ভাবতে লাগলো। এখন তাদের কে বোঝাবে যে তেমন কিছুই নয়, খাট ভেঙেছে অন্য কারণে। নাজিম তালুকদার গলা খাকারি দিয়ে বললেন, আমি ডাক্তারকে কল করছি। তাড়াতাড়ি। রাত বাজে তখন 1টা। নাইম তালুকদার কিছু না বুঝে অবুঝের মতো বলেন। খাট ভাঙলো কি করে? নাইম তালুকদারের এমন কথা শুনে সিদ্দিকী বেগম হকচকিয়ে তার বাহুতে চিমটি কাটলো। নাইম তালুকদার গম্ভীর কণ্ঠে সিদ্দিকী বেগমকে বলেন, চিমটি দিচ্ছ কেন সিদ্দিকি? সিদ্দিকী বেগম তাজ্জব বনে চলে গেলেন। সবার দিকে একবার তাকিয়ে বললেন, ভেঙেছে হয়তো কোনোভাবে। এত দামি আর বড় খাট ভাঙে কি করে? সিদ্দিকী বেগম কটমট চোখে নাইম তালুকদারের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, কথাটা কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছেন? মেয়ে ছেলেরা আছে। নাইম তালুকদার হা হয়ে ভাবতে লাগলো সে কি এমন ভুল কথা বলল। ঠিকই তো বলল। এবার নিধি হুট করে কান্না করতে করতে বলল, আমাকে জড়িয়ে ধরে শরীরের আগুন নেভাতে চেয়েছিল স্বামী যান, কিন্তু আমি ইটিভিটির কাছে যাব বলে বায়না করেছিলাম। এই নিয়ে দৌড়াদৌড়ি হলো বিছানার ওপর দিয়ে, বলতে বিছানাটা তখন ভেঙে গেল। এই বলে জোরে জোরে কান্না করতে লাগলো নিধি। উপস্থিত থাকা সকলে থমথমে খেয়ে গেল নিধির এমন কথা শুনে। নিধির মা তো লজ্জায় মরি মরি অবস্থা। ভাসুরের সামনে এমন কথা অবশ্যই লজ্জাজনক, কিন্তু তার এই মেয়ে বুঝবে কি করে? আলিফা বেগম কিছুক্ষণ নিধির দিকে হা হয়ে তাকিয়ে কিছু একটা ভাবলো। নাজিম তালুকদার ও নাইম তালুকদার মুখ আমুট চামুট করলেন। নিধির এমন কথা শুনে সবাই লজ্জা লাগলো, বিতির একদমই লজ্জা লাগলো না। নিধির এমন কথা শুনে সে হো হো করে হাসতেই লাগলো। বিতির এমন অট্ট হাসি রুমে ড্রিম ড্রিম করে বাজতে লাগলো। বিতির এমন হাসি দেখে মুহিন ও নিজুমও জোরে জোরে হাসতে লাগলো। তিনজনই হাসিতে ফেটে পড়ল রুম। মানে সিরিয়াস টাইমে হাসাটা কি খুব প্রয়োজন ছিল? কিন্তু কি আর করার, হাসি তো আটকে রাখার জিনিস না। বেচারি অনেকক্ষণ যাবৎ ধরে যথাসম্ভব নিজের হাসি চেপে রাখছিল, কিন্তু এখন আর কিছুতেই তা চেপে রাখতে পারল না। বিতির হাসি থেমে গেল তার মায়ের বড় বড় চোখ জোড়া দেখে। ঘুমে ঢুলতে থাকা ডাক্তারকে ধরে নিয়ে এলো মোজাম্মেল চাচা। ঘুমের তোড়ে চোখ দুটো লাল হয়ে আছে ডাক্তারের। বিতি ডাক্তারকে দেখেই চিনতে পেল এই হলো সেই ডাক্তার যাকে জোর করে তুলে এনে ছাগলের প্রসব করিয়েছিল কোবরা কুইনরা। একটু অবাক হলো বিতি, পরে তা মিলিয়ে গেল। ডাক্তারও ঘুম ঘুম চোখে বিথিকে দেখলো। স্বপ্ন মনে করে অতটা পাত্তা দিল না, কিন্তু আবার দেখলো যে লেহেঙ্গা পরে খুব সুন্দর একটি মেয়ে তার সামনে দাঁড়িয়ে, যাকে সে প্রায় স্বপ্নে দেখে। হ্যাঁ, সেটি বিথি। ডাক্তার নিজের গায়ে নিজেই জোরে চিমটি কেটে নিল। চোখ জোড়া বড় হলো। ঘুমের রেস্ট থেকে বেরিয়ে এলো এবং চোখ কষলে বলল, আরে সুন্দর রাগে শুনবি? আরে ডাক্তারবাবু, এটা তোমার বাড়ি? রোগী দেখেন আগে। ও হ্যাঁ হ্যাঁ। ডাক্তার চেয়ারে বসলো। আদ্রকে সোফায় শোয়ানো হলো। তিনি আদ্রকে দেখে বললেন, বেশি একটা লাগেনি, ব্যান্ডেজ করে দিলে ঠিক হয়ে যাবে। ডাক্তার নিধিকে দেখলো। তার শ্বাস ও কান্না দেখে বুঝলো যে এদেরই বিয়ে হয়েছে। তাতে আবার বাড়িটাও বেশ সাজানো। ডাক্তার ঢাকায় আসার পর থেকে বিতি নামক রাগী চণ্ডীকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। ডাক্তার নিধির হাতে টিস্যু দেখে বলল, আমাকে একটু টিস্যুটা দেবেন? নিধি দিয়ে দিল। হাতে নিতেই টিস্যুখানা ভেজা অনুভব করলো। বুঝলো যে এই মেয়ে কান্না করে সর্দিতে ওটা মুছছে। ডাক্তার নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। এই কনকনে শীতে আসায় ডাক্তারের সর্দি অনুভব হলো, তাই টিস্যুখানা চাওয়া। কিন্তু কে জানতো যে তাতে নিধি আগেই সর্দি মুছেছে।
এখন টিস্যুখানা ফেলতেও পারবে না ডাক্তার। জোর জুলুম করে নাক মুখ কুচকে ওই টিস্যু দিয়েই নিজের নাক পরিষ্কার করলো। আদ্রের মাথায় ব্যান্ডেজ করে দিল ডাক্তার। ডাক্তার বারবার ভাঙা বিছানার দিকে আর চোখে দেখছে। তার এভাবে তাকানো দেখে ফট করে বিতি বলে, হ্যাঁ হ্যাঁ, যেটা ভাবছেন ওটাই। ডাক্তার হতবাক হয়ে গেল। ডাক্তার বলে, উনি এখন ঠিক আছে, কিছু ওষুধ লিখে দিচ্ছি, তা খাওয়াবেন ও রেস্টে রাখবেন। অল্পের জন্য গভীর আঘাত থেকে বেঁচে গিয়েছেন তিনি। এই বলে ডাক্তার উঠে দাঁড়ালো। তখনই জোরে জোরে চিৎকার শোনা গেল, মা বাঁচাও, মা ও মা। আলবামের এমন কণ্ঠ শুনে আলিফা বেগম চোখের পানি মুছে হকচকে উঠে দাঁড়িয়ে বললেন, ওটা আলবানের কণ্ঠ না। হ্যাঁ বড় মা। আলবাম দৌড়ে এলো আত্রের ঘরে, এসে আলিফা বেগমের পেছনে লুকিয়ে পড়ল এবং ভয়াত্মক কণ্ঠে বলতে লাগলো, বাঁচাও মা বাঁচাও। আলবামের মুখের অবস্থা দেখে বিথি, নিজুম, মুহিন, পিকি বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। বিথির হাসির সাউন্ডটা বেশিই ছিল। এক পর্যায়ে হাসতে হাসতে বিথি মেঝেতে বসে পড়ল, সাথে নিজুম ও মুহিনও। হাসার কারণটা হলো আলবামের মুখ ও গলায় লিপস্টিকের লাল লাল ঠোঁটের অঙ্কনগুলোর জন্য। কেউ লিপস্টিক পরা ঠোঁটে সমানে আলবামকে ওভাবে চুমু খেয়ে গেছে। আলবামের এমন অবস্থা দেখে নাজিম তালুকদার ও নাইম তালুকদার মাথা নিচু করে চলে গেলেন। তারা যেতেই সেখানে ঢুলতে ঢুলতে উপস্থিত হলো দাদিমা অর্থাৎ আসিয়া বেগম। হাতে লাল লিপস্টিক ঠোঁটে দিচ্ছে আর র্যাম্প ওয়ার্কের মতো হেঁটে আলবামের কাছে আসছে। আসিয়া বেগমের পেছনে ইতিও আসছে। ইতি বারবার দাদিমাকে বলছে, ও দাদি, কি খাইছো? এমন কেন করছো? থামো না। এবার হাসতে হাসতে ইতি বলে, সে তোমার নাতি হয়, এবার তো থামো। একটু হালকা মেরেছি ভাই, লাল পানি। একটু হালকা মেরেছি ভাই, লাল পানি। ইতি বুঝলো সেদিন হরলিক্সকে খাওয়ানো মদ দাদিও খেয়েছে, কারণ সে মদের বোতল নিধি দাদির ঘরে লুকিয়ে রেখেছিল। আসিয়া বেগম আলবামের চোখে মুখে চুমু খেয়ে এই অবস্থা করেছেন। আসিয়া বেগম আলবামের দিকে এগোতে গিয়ে ডাক্তারকে দেখে থেমে গেল। ডাক্তারকে উপর নিচ পরখ করে মুচকি হেসে বলল, এই চিকনা শুধু আমার। আয় কাছে আয়। ওয়েট ওয়েট, শুধু একজন যে মদ খেয়েছে সেটা না, সুহানার দাদিও মদ খেয়েছে। সুহানার দাদিও আলবামকে এলোপাতারি চুমু দিয়েছে। সুহানার দাদির কথা মনে পড়তেই ইতির মাথা ঘুরিয়ে দেখতে লাগলো। একইভাবে তিনিও ঢুলতে ঢুলতে হাজির। আলিফা বেগম ও সিদ্দিকী বেগমের একদমই ভালো লাগলো না এই পাগলা গারোতে থাকতে, তাই তারা রেগে মেগে চলে গেলেন সেখান থেকে। সুহানার দাদিও এলো, ডাক্তারের কাছে এসে বলল, এই মালটা কেডা? সুন্দর তো। সুন্দর বলাতে ডাক্তারবাবু নিজেকে নিয়ে বেশ গর্ব অনুভব করলো। বিতির দিকে একবার তাকালো ডাক্তার, কিন্তু সে তো হেসেই যাচ্ছে। ডাক্তারবাবু কিছু বলতে যাবে, ঠিক তখনই আসিয়া বেগম ডাক্তারের গালে একটা গাঢ় চুমু এঁকে বলে, আমার পরাণের স্বামীটা। তোরে দেবো আমার জামাই রে, ভালো কইরা যা, দূরে যা। ওই সেরি, ওই মুখ সামলাই কথা ক। ও আমার পরাণের স্বামীটা। হ্যাঁ দেমো, তোরে কচু দেমো আইসে। হ্যাঁ। আসিয়া বেগম চুমু দেওয়ায় ডাক্তার জমে গেছে। কি বলবে কি করবে বুঝতে পারছে না। তার মধ্যেই আবার ডাক্তারের দুহাত নিয়ে দুপাশে দুজন টানাটানি করছে, নিজ স্বামী স্বামী বলছে। এর মাঝে অসহায় ডাক্তার বুঝতে পারলো তার মতো সিঙ্গেল মানুষটারে নিয়ে কি শুরু করলো। ডাক্তার অসহায় কণ্ঠে বলতে লাগলো, বিধি, তুমি বলে দাও আমি কার? দুটো মানুষের একটি মনের দাবিদার। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো নও। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও। বিতির সাথে সাথে এবার ইতিও হাসিতে মেতে উঠল। আলবাম ইতির পেছনে লুকিয়ে আছে। তার এ মাতাল দাদি তাকে দেখলেই সমস্যা। রাগ হচ্ছে আলবামের প্রচুর। ওদিকে নিধি মোটেও হাসি পাচ্ছে না। সে এক ধ্যানে তাকিয়ে আছে তার ঘুমন্ত স্বামীর মুখের দিকে, চোখের পানি টলমল হয়ে আছে। এর জন্য নিজেকেই দোষারোপ করছে নিধি। নিধি এখন পৃথিবীর অন্য প্রান্তে, পরম আবেশে আদ্রের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। পরিশেষে আসিয়া বেগম ও শাহিদা বেগম ডাক্তারবাবুর অবস্থা নাজেহাল করে দিল চুমু খেতে খেতে। আসিয়া বেগম তো বারবার লিপস্টিক ঠোঁটে দিচ্ছে আর ডাক্তারকে চুমু দিচ্ছে।
ডাক্তারবাবুর চশমা চোখ থেকে ঠোঁটে এসে পড়েছে। তার সাথে হওয়া এমন নিপীড়িত নির্যাতনের জন্য বাক্রুদ্ধ সে। আসিয়া বেগম ও শাহিদা বেগম এবার ডাক্তারকে ছেড়ে দিয়ে খপ করে পিকিকে ধরল। পিকি একের পর এক ঢোক গিলতে লাগলো। কি আর করার, দুজনে মিলে পিকিরও সেম অবস্থা করলো। পরপরই মুহিনেরও সেম অবস্থা করলো চুমু দিয়ে। ইথি, বিথি, নিধি ও নিজুমের হাসি কিছুতেই থামছে না। ডাক্তার হতভম্ব হয়ে মেঝেতে বসে পড়েছে। পানের ক্ষুদ্র ক্ষুদ্র লাল লাল অংশগুলো সারা মুখে ছড়িয়ে আছে। লিপস্টিকে তো মুখ ভর্তি। একই অবস্থা পিকি ও মুহিনেরও। আসিয়া বেগম ও শাহিদা বেগমের এবার চোখ গেল সোফায় শুয়ে থাকা আদ্রের দিকে এবং বলতে লাগলো, এই তো আমার হাফ স্বামীটা। এই বলে দুজনেই এগোতে লাগলো। নিধির এবার চরম রেগে গিয়ে আদ্রকে নিজের ওড়না দিয়ে ঢেকে রেখে চিল্লিয়ে বলতে লাগলো, দাদিমা, আমি স্বামীটাকে একটা টাচ করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম, যাও এখান থেকে। তাও এগোতে লাগলো। দাদিমাদের এবার থামানো দরকার, তাই ইতি আলবামকে বলল, আলবান ভাই, দাদিমাকে কোলে করে তার ঘরে দিয়ে আসেন। পাগল নাকি? আমি পারবো না, ইম্পসিবল। তো চুম্মা খান, আমার কি? আমার জীবনের সব থেকে ভুল তোকে চুমু দেওয়া। দরজা খোলা রেখে এসব ইটিস পিটিস করলে অমনই হবে। আলবাম গটগট পায়ে এগিয়ে গিয়ে আসিয়া বেগমকে কোলে তুলে নিল। বিতি হাসতে হাসতে ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, এই দাদিমাকে আপনি কোলে করে তার ঘরে রেখে দিয়ে আসুন, না হলে আজ সারা রাত এভাবেই চুমু খাবে। বিতি কিছু করতে বলেছে মানে সে কথা শুনতেই হবে। সেইভাবে শাহিদা বেগমকে কোলে তুলতে গেল ডাক্তার। তাকে দেখে ডাক্তারের চক্ষু চড়ক গাছ। সুহানার দাদি অনেক মোটা, তাও কিছু করার নেই। মুখে টেনে টুনে হাসি এনে শাহিদা বেগমকে কোলে তুলে যেতে লাগলো ডাক্তার। এরই মাঝে কমপক্ষে 5টি চুমু দিল ডাক্তারকে শাহিদা বেগম। সকাল 6টা। অম্লান আলোয় আদ্র পিটপিট করে চোখ খুলতেই তীব্র এক টনটনে ব্যথা মাথার ভিতর ছড়িয়ে পড়ল। উকি উঠল সে। আধকলা চোখেই সামনে দেখা গেল নিধির ঘুম ভাঙা ফোলা ফোলা দুটি চোখ। ধীরে ধীরে গত রাতে সবকিছু সিনেমা ফ্ল্যাশব্যাকের মতো ফিরে এলো। নিধির সাথে সেই দৌড়াদৌড়ি, অকারণ উচ্ছ্বাস, খাট ভেঙে পড়ার শব্দ, আর ঠিক তখনই মাথায় সেই কাঠের আঘাত। তারপর কেবল অন্ধকার। আদ্র কষ্ট সামলে উঠে বসতেই নিধি তৎপর হাতে তাকে ধরে বালিশের ভর দিয়ে আছোয়া করে দিল। আদ্র কিছু বলতে যাচ্ছিল, ঠোঁট নড়ল মাত্র। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজায় তড়াক করে ঢুকে পড়ল ইতি। হাঁপাতে হাঁপাতে বলল, আদ্র ভাই থুকু, আদ্র ভাই খাট ভাঙলো কি করে? পরপর মহিন বলে, বিড়ালকে কত জোরে মেরেছো যে খাটটাই গেল? নিজুম বলে, একটু লজ্জা হওয়া উচিত ছিল আদ্র ভাই। আদ্র হা হয়ে চেয়ে রইল তাদের দিকে। কাল তার জন্য কত সুন্দর একটা রাত ছিল। কোমল পরশের রাত। খাট ভেঙে মাথা ফাটিয়ে রাত শেষ। কি হলো বিয়ে করে? বউ তো বাসর বোঝে, তাহলে ভয়টা কোথায়? আদ্র কি তাকে মারতো? নিধির চোখ ভরা অস্বস্তি আর ভয়ের আভাস থেকে আদ্র অজান্তেই একটু দূরে সরে গিয়েছিল। অথচ তার ইচ্ছে ছিল নিধিকে বুকের ভিতর গুটিয়ে নিয়ে শান্তভাবে ঘুমিয়ে পড়বে এই প্রথম রাতে, প্রথম স্পর্শে। কিন্তু যেহেতু পরিস্থিতি বিগড়ে গেছে, রাগ দেখিয়ে তো আর কিছুই হবে না। নিজেকেই সামলাতে হবে, কারণ এই সম্পর্কের জায়গা আদ্রের ভালোবাসাই সবচেয়ে বড় কথা। বাসর কতটা সুন্দর হলো না হলো সেটা মুখ্য নয়, নিধি পাশে থাকলেই তার সব কিছু পূর্ণ। একবার চোখ ফেরাতেই দেখলো নিধি এখনো ফেস করে কাঁদছে, যেন ভয় আর লজ্জার মাঝখানে গুটিয়ে থাকা এক শিশু পাখি। আদ্র ধীরে নিধির হাতটা ধরে তাকে নিজের পাশে বসিয়ে নরম কণ্ঠে বলল, চোখ দুটো গোল গোল আলুর রূপ নিয়েছে। নিধি মাথা নিচু করে নিল, কিছু বলল না। সেই কাল রাত থেকে এসবের জন্য নিজেকেই দোষারোপ করে যাচ্ছে। আদ্রের মাথায় ব্যান্ডেজ দেখলে নিধির ভিতরটা হু হু করে উঠছে। ওদের ঘরের খাট ভাঙার পর নিধি ও আদ্র এখন গেস্ট রুমে। তাদের পাশে দাঁড়িয়ে থাকা ইতি, নিজু, মুহিন ভ্যাবলার মতো তাদের আই কন্ট্রাক্ট দেখছে। তাদের একা থাকতে দেওয়া উচিত। তাই ইতি চলে যেতে যেতে বিড়বিড় করতে লাগলো, ওদের ঘরের খাট ভেঙে শান্তি হয়নি, এখন এই খাট ভাঙতে এসে? হ্যাঁ, আমিও একদিন আলবান ভাইকে খাটে আছাড় মেরে খাট ভাঙবো।
ইতির পেছনে পেছনে মুহিনার নিজুমও ধীরে ধীরে করিডোর পেরিয়ে নিচে নেমে গেল। ইতির অস্থিরতা বেড়ে গেল। আজকাল ইতির মনটা কিছুতেই স্থির থাকে না। মিনিটে সেকেন্ডে সে চুমুর ঘটনা মনে পড়ে যায়, এমন এক স্মৃতি যা না চাইলেও ও জেদ ধরে মনের উঠানে এসে দাঁড়ায়। ইতি বেশি হাসে যখন তার মনে পড়ে সেদিন ঠোঁটে ওটা কালো লিপস্টিক ছিল না, বরং পাতিলের কালি ছিল। সেগুলো খেয়ে ফেলেছে আলবাম ভাই, যদিও এই জন্য কেলানি খেয়েছে পরে। এমন হুটহাট চুমুর কথা মনে পড়ায় এবার বড্ড বিরক্ত ইতি। যেখানে তার লজ্জা পাওয়ার কথা সেখানে লজ্জার ছিটে ফোটাও নেই। তবে কি ইতির লজ্জা নেই? নিজের ঘরের বিছানায় বসে এসব ভাবতে লাগলো। আলবামের কথা হঠাৎ করেই মনে পড়ে গেল ইতির। অদ্ভুত এক টান তাকে টেনে নিয়ে গেল করিডোরের দিকে। পা টিপে টিপে নিঃশব্দে আলবামের ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। ভোরের অম্লান আলোয় ঘরটা নিস্তব্ধ, শুধু আলবামের শ্বাস নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। আলবাম উপর হয়ে ঘুমিয়ে আছে, চুলগুলো এলোমেলো। ইতি দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ দেখলো তাকে। মনে হলো ছেলেটা কতটা নিরস্ত, কতটা সহজ এই ঘুমের মধ্যে। হঠাৎ ইতির ভেতর দুষ্টুমির ঝিলিক খেলে গেল, চোখ দুটো চকচক করে উঠল। ইতি ভাবলো এত শান্তিতে ঘুমাচ্ছে, একটু সাজালে মন্দ হয় না। এই ভাবনাটা মাথায় আসতে ইতি দম ধরে হাসি চেপে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরে ঢুকে তড়িঘড়ি করে মেকআপ ব্যাগ, ব্রাশ, লিপস্টিক, আইশ্যাডো যা পেল সব গুছিয়ে কোলে নিয়ে আবার দৌড়ে চলে এলো। তার চোখে তখন একটাই ঝিলিক, আলবামের ঘুম নষ্ট না করেই তাকে একখানা আর্টিস্ট বানানো। এক এক করে লিপস্টিক, কাজল, আইলাইনার, আইশ্যাডো যা ছিল সবই ব্যবহার করে ইতি বড় যত্ন করে সাজিয়ে তুলল আলবামকে। গোলাপি লিপস্টিক, চোখের কোণে ঘন কাজলের টান, গালে হালকা ব্লাশ, সব মিলিয়ে আলবামকে যেন এক অভিনব শিল্পকর্মে পরিণত করল সে। অদ্ভুত ব্যাপার, সাজানোর পুরো সময়টাতে আলবাম একবারও নড়ল না। সেই দেখে ইদির মনে দুষ্টু বুদ্ধির ঢেউ খেলল। ঝুঁকে আলবামকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল সে, যেন নিজের পরিশ্রমের প্রতি নিজেই পুরস্কার দিল। সব সাজসজ্জা শেষ হলে ইতি এক পা পিছিয়ে দাঁড়িয়ে আলবামকে দেখে হো হো করে হেসে উঠল। হাসির দমক সামলাতে পারছিল না, চোখ বেয়ে জল গড়িয়ে আসার উপক্রম। ফটাফট ফোন বের করে কয়েকটা ছবি তুলল। মনে হলো এই স্মৃতি একেবারে সিন্ধুকে ভরে রাখার মতো। ইতি এখনো তাকিয়ে আছে আলবামের দিকে, আর হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে তার। সেই হাসির শব্দ ছড়িয়ে পড়তেই ঠিক তখনই আলবামের দুই ভুরু ধীরে ধীরে কেঁপে উঠল। ঘুমের ভেতর কুণ্ঠিত এক বিরক্তি মুখে ফুটে উঠল। পরক্ষণে আলবামের চোখ দুটো সামান্য কেঁপে খুলে যেতে লাগলো। চোখ পিটপিট করে ইতিকে দেখে একটু বিরক্তি হয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে, সমস্যা কি? চালাচ্ছিস কেন? ইতি হাসতে লাগলো। আলবাম ফের বিরক্ত হয়ে বলে, স্টপ লাফিং, দূরো সামনে থেকে, ঘুমোতে দে। ইতি আর কোনো কথা না বলে হাসতে হাসতে নেচে কুদে চলে গেল। আলবামের সন্দেহ হলো ইতির এমন হাসি দেখে। এমনি সময় তো এই মেয়ে এভাবে হাসে না। ঘুম আর হলো কই আলবামের। বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে মিররের গ্লাসে চোখ পড়তেই আলবাম জোরে চিৎকার করলো। পুরো তালুকদার বাড়ি কেঁপে উঠল। চিৎকার থামিয়ে আয়নায় ভালো করে নিজেকে দেখলো, বুঝলো এটা সেই ইতির করেছে। এটা বুঝতেও দেরি হলো না। রাগ নিয়ে হনহনিয়ে ইতির কাছে যেতে লাগলো আলবাম। আজ ইতির অবস্থা খারাপ করবেই সে। কুয়াশার আচ্ছন্ন চারিদিক, বাগান দিয়ে হেঁটে যাচ্ছিল দিগদর্শক। তাকে পেছন থেকে বিতি ডাকলো, দুশ্মন স্যার কোথায় যান? কালো হুড্ডিতে মাথা পর্যন্ত আবৃত দিগদর্শকের বিতির দিকে ফিরে ফেসিয়াল হেসে দিগদর্শক বলে, শ্বশুর ফোটাতে। মানে? শ্বশুর ফোটাতে? বিতি কিছু একটা ভেবে বলে, আমিও যাব। দিগদর্শক কিছুক্ষণ ভেবে বলে, ওকে চলো। বিতি দিগদর্শকের তীক্ষ্ণ চোখগুলোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ওভাবে দেখবেন না, ওই সমুদ্র নীল চোখ দেখলে কেমন কেমন ফিল হয়। দিগদর্শক স্পষ্টভাবেই শুনতে পেল এবং বলল, এই জন্যই এই তীক্ষ্ণ দৃষ্টির সৃষ্টি। উজ্জ্বল নারী, লেটস গো। দুজনেই হাঁটতে লাগলো। দিগদর্শক একবার বিতির চাদরের দিকে তাকিয়ে বলে, চাদরটা ভালো করে মুড়িয়ে নাও শরীরে। বিতি কিছু না বলে নিঃশব্দে চাদরটা ভালো করে নিজের শরীরের সাথে পেঁচিয়ে নিল।
হাঁটতে হাঁটতে বটতলার কাছে আসলো বিথি ও দিগদর্শক। রোদ উঠেছে হালকা পাতলা। বিথি দিগদর্শককে ফের বলে, কোথায় যাচ্ছে? বললাম তো শ্বশুর পটাতে। বিথির এবার রাগ হলো, তাই আর এক পাও না এগিয়ে বলতে লাগলো, এই দাঁড়ান তো, দাঁড়ান। কয়টা বিয়ে করেছেন যে শ্বশুর শ্বশুর করছে? ফলো মি। কোথায় যাবেন সেটা বলেন। শ্বশুরের উপকার করে পটাতে। কি আজব কথা! বিয়ে করেছেন আপনি? করার ইচ্ছেও নেই। তার যে শ্বশুর শ্বশুর করছে? ইচ্ছে হলো তাই। বিয়ে করার ইচ্ছা নেই, আবার শ্বশুর বলার ইচ্ছে হলো? আজব মানুষ তো আপনি। ইয়েস, আই অ্যাম অড ম্যান, লেটস গো। বিথি আর কিছু না বলে চলতে লাগলো। যেতে যেতে দিগদর্শক আবার থেমে গেল। বিথির দিকে তাকিয়ে বলতে লাগলো সে, একটা কথা, কি? কিছু বাজে অনুভূতি প্রকাশ করতে চাই। কি? খোদার বানানো এত বড় দুনিয়ায় আমার একটা মানুষকে পেতে ইচ্ছে করে কেন? প্রশ্ন করলেন? হ্যাঁ। আপনি প্রেমে পড়েছেন তাই? বিথির দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে দিগদর্শক বলে, ইন্নিল্লাহি অনিল্লাহি রাজিউন। এই বলে দিগদর্শক চলতে লাগলো। বিথিও দিগদর্শকের সাথে হনহনিয়ে হেঁটে আবার সুরে বলে, কেন কেন? আমি মুরাক্কাব না হওয়া 7 হরফের মতো, যার সাথে মিল হয় না কারো। মনের মিল হলেও যন্ত্রণা অবধারিত। মদ খেয়ে যেমন মাতাল হওয়া যায়, তেমনি প্রেমে পড়লে মদ না খেলেও মাতাল হওয়া যায়, বুঝলেন স্যার? দিগদর্শকের পায়ের গতি থেমে গেল। চোখ জোড়া জলজল করতে লাগলো। বিথির দিকে ঝুঁকে দিগদর্শক বলে, ক্ষণিকের জীবন, এত প্রেম মায়া করলে চলবে না। সব থেকে প্রিয় জিনিসটাকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। তাহলে আপনার যে সাহস নেই? এই বলে বিথি মুচকি হাসতে লাগলো। কিন্তু সেই হাসি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো দিগদর্শক। পরক্ষণে মাথা ঝাড়া দিয়ে চোখ অন্যদিকে ঘুরিয়ে বলে, তা ঠিক, কারণ ওটা আমার কাছে মৃত্যু সমান হবে। এই বলে চলতে লাগলো দিগদর্শক। ফের কিছু একটা ভেবে বিথিকে বলে সে, ক্ষণিকের জন্য যদি বলি ভালোবাসি তো? বিথি থমকে গেল এবং বলল, বিকল্প হিসাবে ব্যবহার করতেই পারেন। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে সেই ক্ষণিকের ভালোবাসা আসলে কুকুর তাড়ানোর মতো করে ফেলবো। দূর দূর ছেই ছেই, ছেই কুত্তা ছেই হুস। এই বলে বিথি হাসতে লাগলো। দিগদর্শক দীর্ঘশ্বাস ফেলে বলে, সবই নিয়তি উজ্জ্বল নারী, আজ একটা ভালো কাজ করব, মন জয় করা কাজ। কি কাজ? বললাম তো, মন জয় করা কাজ। সেটা আবার কি কাজ? দেখতে থাকো শুধু। দিগদর্শক কানে থাকা ইয়ারবাড কানেক্ট করে নিথেক্সকে বলল। লোকেশন দিয়েছে, কুইক ফাস্ট। নিথেক্স উত্তরে বলল, ওকে ভাই। দিগদর্শক বিথিকে বলে, হেঁটে যাবে নাকি রিক্সা রাখবো? কোথায় নিয়ে যাবেন? আমি তো নিয়ে যাচ্ছি না, তুমি তো এলে আমার সাথে। মুখ আমোদ চামট করে বিথি বলে, রিক্সা ডাকেন। দিগদর্শক রিক্সা দাঁড় করালো। বিথি উঠে বসলো। দিগদর্শকও উঠে বসলো বিথির পাশে। রিক্সা এসে থামলো পার্কের সামনে ছোট্ট বাজারের মোড়ে। দিগদর্শক রিক্সা চালককে টাকা মিটিয়ে পার্কে গেল বিথিকে নিয়ে। পার্কে সারি সারি থাকা বেঞ্চে বিথিকে বসতে বলল। বিথি বসলো। অতঃপর দিগদর্শক বিথির পাশে বসে বলল, একটা অফার করবো তোমায়। কি? কিছুক্ষণ চুপ রইল দিগদর্শক। সময় নিয়ে বলল, 3 দিন প্রেম করতে পারবে আমার সাথে। বিথির চক্ষু চড়ক গাছ। গোল গোল চোখ করে দিগদর্শকের পানে তাকিয়ে বলে, মানে? আমার মনে বাজে অনুভূতিগুলো তোমায় নিয়ে, সেগুলোই রপ্ত করতে চাই। সময়ও হাতে নেই খুব বেশি। সময় হাতে নেই কেন? কারণ আমি লক্ষ্যভ্রষ্ট পথিক। কি বলছেন এসব? যে কথার মানেই বুঝতে পারছি না। 3 দিনের জন্য প্রেম করতে রাজি কিনা? বিথি সেখানে বসে অস্বস্তিতে নড়াচড়া করতে লাগলো। মূলত দিগদর্শকের এমন কথা তার কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। দিগদর্শক ফের বলে, অভিনয় হলেও চলবে। কিন্তু কেন? কল্পনার বাজে অনুভূতিগুলোকে একটু বাস্তবে রূপ দিয়ে দেখব, রপ্ত হয় নাকি তপ্ত হয়ে ওঠে। বিথি আবার চুপ। সে কি বলবে তাই বুঝতে পারছে না। সব কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে কিভাবে নেব? ভ্রু কুঁচকে দিগদর্শকের দিকে তাকালো বিথি। কিন্তু ওই চোখে চোখ রাখতে পারল না সে। কি জানি কি হয়। এখন দিগদর্শকের চোখে চোখ পড়লেই বিথির বুকটা ছেদ ছেদ করে ওঠে।
দিগদর্শক বিতির মুখের পানে তাকালো তার মতামত শোনার জন্য, কিন্তু বিথি নিশ্চুপ। দিগদর্শক ফের বলে, ওকে, তুমি রাজি? তাহলে কাল থেকে প্রেম স্টার্ট করি। বিথি এবার হা হয়ে দিগদর্শকে দেখতে লাগলো। সন্দিহান কণ্ঠে বলল, আপনি তো আমার স্যার হন। সো হট। বিথি আর কিছু না বলে নিশ্চুপ রইল। দিগদর্শক বলে, আজ থেকে 72 ঘন্টা, 4320 মিনিট, 2,59,200 সেকেন্ড পর নতুন কিছু আসছে নতুন রূপে। তার আগেই আমি আমার অনুভূতিকে বাস্তবে সাজাতে চাই। ডোন্ট ওয়ারি, আমি তোমার প্রেমিক হব না, বা তুমিও আমার প্রেমিকা হবে না। শুধু আমি বুঝতে চাই হোয়াট ইজ লাভ ফিলিং। তুমি যদি সত্যি সত্যি প্রেমে টেমে পড়ো, তাহলে তাতে আমার কোনো দায়বদ্ধতা থাকবে না। আমি থাকলে হয়তো দায়বদ্ধতা নিতাম। আমি কি বললাম, তুমি কি বুঝলে? বলো বিথি, বুঝলে? বিথি হা হয়ে কথাগুলো শুনলো শুধু। এসব কথার কি বলবে সে কি বুঝলো? তাই তো বুঝলো না। আজ এ কেমন দিগদর্শক প্রদানকে দেখছে বিথির কাছে দিগদর্শকের কথাগুলো আকুল লাগলো, যেন বিথিকে অনুরোধ করলো দিগদর্শক। কিন্তু কেন এভাবে বলল দিগদর্শক? বিথির মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেলো, কিন্তু কিছুতেই তা বলতে পারছে না। দিগদর্শকের পানে তাকালেই দুবারের মতো চোখ ঝাপটে নিল বিথি বলল, আমি? বিথির কথার মাঝে দিগদর্শক বলে, আমি যেটা বলেছি সেটাই, চলো দেখে। বিথি কি বলবে কি করবে বুঝতে পারল না, তাই দিগদর্শকের সাথে হাঁটতে লাগলো। রোডের সামনে এসে দিগদর্শক তার কানে থাকা ইয়ারবাডে চাপ দিল এবং ঠোঁটে এক চিলতি বাঁকা হাসি খেলতে লাগলো। নাইম তালুকদার ও নাজিম তালুকদার সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন। বিথির চোখ গেল সেদিকে। তৎক্ষণাৎ বিথি দেখতে পেল তার বাবা ও বড় বাবাদের দিকে একটা বড় ট্রাক গাড়ি ধেয়ে আসছে। বিথি হকচকিয়ে চিৎকার করে বলল, বাবা! এই বলে দৌড়াতে লাগলো। মোটেও দিগদর্শকের এটা প্ল্যান ছিল না। বিথিকে এভাবে দৌড়াতে দেখে দিগদর্শক ঢোক গিলতে লাগলো। চোখ মুখের রং পরিবর্তন হলো, বুকে দ্রিম দ্রিম শব্দ হতে লাগলো। বিথির এমন চিৎকার নাজিম তালুকদার ও নাইম তালুকদারের কানে পৌঁছালো। নাজিম তালুকদার পেছনে ফিরে তাকাতে হকচকিয়ে গেল, কি করবে বুঝতে পারল না। নাইম তালুকদার হকচকিয়ে নাজিম তালুকদারকে অন্যদিকে ধাক্কা দিলেন, কিন্তু শেষ রক্ষা তার হলো কই। ট্রাক গাড়িটির সামনের দিকটায় জোরে আঘাত লাগলো নাইম তালুকদারের মাথায়। ছিটকে পড়ার আগে দিগদর্শক বাতাসের গতিতে সাই করে এসে হাত ধরে টেনে আনলো নাইম তালুকদারকে। ট্রাক গাড়িটি সেখান থেকে চলে গেল। দিগদর্শক ও নাইম তালুকদারের উপর হয়ে ছিটকে পড়ল। নাইম তালুকদার যদিও ছিটকে পড়তেন তাহলে বড়সড় ক্ষতি হয়ে যেত। মুহূর্তে লোকজন সেখানেই জড়সড় হলো। মাটিতে ছিটকে পড়ায় নাইম তালুকদার সেখানে জ্ঞান হারালেন। দিগদর্শক মাটিতে উপর হয়ে মুষ্টিবদ্ধ হাত মাটিতে দাপিয়ে বলল, শিট। নাজিম তালুকদারের তেমন কিছুই হয়নি। বিথি বাবা বলে চিৎকার করে নাইম তালুকদারের কাছে এসে কান্না করতে লাগলো। তৎক্ষণাৎ দিগদর্শক আবার তার কানে থাকা ইয়ারবাডে চাপ দিয়ে বলল, এক্ষুনি গাড়ি নিয়ে আয়, কুইক। বিথি নাইম তালুকদারকে নিজের উরুতে শুয়ে নিয়ে মাথায় রক্ত দেখে আটকে উঠল। বিথি কান্না করতে করতে বলতে লাগলো, বাবা ওঠো, বাবা, ও বাবা! নাজিম তালুকদার বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। চোখের পানি টলমল করছে তার চোখে পানি দেখে দিগদর্শক নিঃশব্দে তাচ্ছিল্যের হাসি হাসলো। 2 মিনিটের মধ্যে সেখানে নিথেক্স গাড়ি নিয়ে পৌঁছালো। দিগদর্শকের কাছে বিথির এমন কান্না চরম বিরক্তি ঠেকলো। মোটেও বিথিকে কাঁদানোর তার কোনো ইচ্ছে ছিল না। পুরো প্ল্যানটাই ছিল দিগদর্শকের, কিন্তু সে চেয়েছিল অন্য কিছু। দিগদর্শক তার রক্ত ঝরাতে চায়নি। দিগদর্শক ও নিথেক্স নাইম তালুকদারকে নিয়ে গাড়িতে উঠে বসলো। বিথিও উঠলো, কিন্তু নাজিম তালুকদার উঠলেন না। তিনি এক ধ্যানে কি যেন ভেবেই যাচ্ছেন। তা দেখে দিগদর্শক বলে, কি স্মৃতিচারণ হচ্ছে নাকি? নাজিম তালুকদার নিজের ভ্রম থেকে বেরিয়ে এলেন। হকচকিয়ে বলতে লাগলেন, না না না, আমার ভাইয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু না। কথার স্পষ্ট ভয় ছিল। নাজিম তালুকদার গাড়িতে উঠে বসলেন। গাড়ি ছুটতে লাগলো হাসপাতালের নিকট। বিথির চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, কিন্তু ওই চোখের পানি অসহ্য লাগছে দিগদর্শকের। কিন্তু কেন? এর মানেটাই তার কাছে স্পষ্ট না। নাজিম তালুকদারের শুকনো মুখ পানে তাকিয়ে শান্তি লাগলো দিগদর্শকের। পরক্ষণে নাইম তালুকদারকে দেখে মনে মনে বলতে লাগলো সে,
ক্ষমা করবেন আমায়। আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি, আপনাকে বাঁচিয়ে পটাতে চেয়েছিলাম, কিন্তু আপনি নাজিম তালুকদারকে ধাক্কা দিয়ে নিজের বিপদ ডাকলেন এবং আমার সাজানো গেমটা উল্টে দিলেন। এটা ঠিক করারনি, তবে আপনিও সমান দোষী। দিগদর্শক ফের বিধির মুখপানে তাকালো। বিধির অমন কান্নারত মুখখানা দেখে ভিতরে এক অভাবনীয় যন্ত্রণা তাড়া দিতে লাগলো।